জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে 1 নম্বর ছবিটা আমরা দেখি। দ্য পিকচার্স শো ডিফারেন্ট পজিশনস অফ এ বাইসাইকেল প্যাডেল, হুইচ পজিশন উড রেজাল্ট ইন দ্য বিগেস্ট টার্নিং ফোর্স। তাহলে প্যাডেলের আসলে কোন পজিশনের ক্ষেত্রে তুমি আসলে ম্যাক্সিমাম টার্নিং ফোর্স পাবা, কোন পজিশনে? আমি এটা ডি মানে অপশন ডিটা দিয়েছি। কেন? এখানে হচ্ছে গিয়ে যদি আমরা ওই দিক থেকে ফোর্সটা অ্যাপ্লাই করি, মানে এটা কম্পেয়ার টু দ্য আদার্স সবচেয়ে বেশি ঘুরবে না ভাইয়া? হ্যাঁ, তুমি সায়েন্টিফিক্যালি বলো। এখানে ব্যাপার যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা পাইথাগোরাস। আর তোমার পজিশনটা যেখানে, এটা 90 ডিগ্রি হলে কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায়, তাই না? হ্যাঁ এটার উপর হ্যাঁ। ডিপেন্ড করে, বিকজ এখানে আমাদের টার্নিং ইফেক্টটা কি ছিল? টার্নিং ইফেক্টটা ছিল যে তোমার যে ফোর্স অ্যাপ্লাই করতেছো আর যে পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কখন ম্যাক্সিমাম হবে? যখন তোমার একদম 90 ডিগ্রি থাকবে। কারণ তুমি যদি অন্য অ্যাঙ্গেলে থাকো, সাপোজ ধরো তুমি এই পজিশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাহলে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে কোনটা? তখন তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এইটা। তো কমে গেল না? হ্যাঁ তো অ্যাঙ্গেল ওকে হ্যাঁ অ্যাঙ্গেলের হ্যাঁ। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তো সো এখানে অবশ্যই তোমার পারপেন্ডিকুলার কোনটা? সি। অপশন সি হওয়ার কথা, আমার কনসেপ্ট তাই বলে। কথা হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো? সিটা। জি। তো আমরা একটু অ্যান্সার মিলাইনি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা সি। হ্যাঁ, তো সি দেওয়াই আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো। দিস এ প্ল্যান ভিউ অফ এ গেট দ্যাট উইল সুইং ওপেন অ্যাবাউট দ্য পিভট শোন। একটা পিভট শোন আছে, এটা অলসো শোন দ্য also shown are the position of for a motor and the direction they will move the gate. The length of the arrows indicates the size of the force. Choose the arrow that will swing the gate open the quickest. তার মানে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার পিভট পয়েন্ট, রাইট? এটা হচ্ছে তোমার পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্টের উপর বেস করে তুমি এই গেটটাকে হচ্ছে তুমি ঘোরাবা। এখন এটার উপর তুমি মাল্টিপল ফোর্স ডি। অ্যাপ্লাই করার জিনিস দেখাইছে, বলছে কোন ফোর্সের জন্য তোমার টার্নিং ইফেক্ট, টার্নিং ইফেক্ট বেশি না, বলছে কুইকেস্ট। কুইকেস্ট হবে কখন? যখন টার্নিং ইফেক্ট বেশি হবে, তাই না? তো কোন ফোর্সের জন্য হুম। বলো তো? এই ফোর্সের জন্য, এই ফোর্সের জন্য, এই ফোর্সের জন্য, নাকি এই ফোর্সের জন্য? আর এই অ্যারো গুলো ইন্ডিকেট করতেছে, এই অ্যারো গুলো ইন্ডিকেট করতেছে কি? অ্যারো গুলো অ্যামাউন্ট ইন্ডিকেট অফ করতেছে ফোর্স। অ্যামাউন্ট অফ ফোর্সটাকে, ছোট ঠিক আছে? হ্যাঁ। তো আমি এটা ডি দিয়েছি, বেশি ফোর্স আর ফার্দেস্ট 90 ডিগ্রি ফর্ম করছে। ওকে, সো তুমি কোনটাকে বলবা? এখানে কিন্তু দুইটা বিষয় কাজ আমি করতেছে। ডি বলেছি ভাইয়া। একটা হচ্ছে ফোর্সের, ইয়েস রাইট, হ্যাঁ ফোর্স সবচেয়ে বেশি কি আবার 90 আর ডিগ্রি অ্যাঙ্গেলও আছে, ফার্দেস্ট। ফার্থেস্ট পয়েন্ট। সো আই থিংক দ্য অপশন শুড বি ডি। আমারও মনে হচ্ছে এটা ডি হবে। সো আমরা একটু চেক করে নিই। এখানে হবে হচ্ছে তোমার কোনটা? 2 এর ডি। ডি। ইয়েস, তোমারটা হ্যাঁ। কারেক্ট। এবার 3 নাম্বার কি ছিল? এ টয় ট্রেন ইজ ক্রসিং এ ব্রিজ, ওয়েট অফ 8 নিউটন, সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ট্রেন ইজ মিডওয়ে বিটুইন দ্য সাপোর্টস। ওকে, একটা টয় ট্রেন যাচ্ছে হুম হুম। এই সাপোর্টের উপর দিয়ে, তার ওয়েট হচ্ছে 8 নিউটন, এবং বলা আছে যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ট্রেন ইজ মিডওয়ে বিটুইন দ্য সাপোর্টস, সাপোর্টের একদম মিডওয়েতে। তাহলে হুইচ রো অফ দ্য টেবিল শোজ দ্য কারেক্ট ভ্যালু অফ দ্য কন্ট্যাক্ট ফোর্সেস এট এক্স এন্ড ওয়াই? এক্স এন্ড ওয়াই তে আসলে তোমার তোমার হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সটা আসলে কত, এটা শো। এখন দেখো কন্ট্যাক্ট ফোর্সটা এমন হবে, এক্স এ ধরো তোমার কন্ট্যাক্ট ফোর্স এক্স, আর ওয়াই তে কন্ট্যাক্ট ফোর্স ওয়াই, এই দুটো আপওয়ার্ড আর এটা যেহেতু ডাউনওয়ার্ড, সো এক্স প্লাস ওয়াই শুড বি ইকুয়ালস টু 8, রাইট? ওকে, এটা তো বোঝা যাচ্ছে। তো তাহলে দেখো তোমার টোটাল, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে ফোর্স এক্স আর ওয়াই, দেখো এইটা 8, এটা 0, আর এটা হচ্ছে 0 8 4 4। তো তোমার কোন কলামটা, কোন রোটা আসলে তোমার তোমার কারেক্ট ভ্যালুটাকে, কন্ট্রাক্ট ফোর্সের কারেক্ট ভ্যালুটাকে শো করবে? 8 8 8 8 তো কোনোদিনই হবে না। তো এটা কারেক্ট হওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? হুম। তাহলে তোমার জি কারেক্ট ভাইয়া। হবে কোনটা? অপশন দেওয়া আছে সি, এবং সি আসলে অপশন হবে। কারণ দেখো, তোমার শুধুমাত্র যে এই দুটো সাম 8 হলেই হবে তা না। মানে এক্স আর ওয়াই সাম করলেই যে 8 হবে, ব্যাপারটা এরকম না। তাহলে তো তিনটা অপশনই হইতো। বাট তোমাকে এটাও দেখতে হবে যে যেহেতু এটা একদম মিড পয়েন্টে, তো এই ডিস্টেন্সের সাথে ওর একটা রিলেশন আছে। এবং যেহেতু ইকুয়াল ডিস্টেন্সে, এইটা ধরো এক্স হলে এটাও এক্স, তার মানে হচ্ছে এইখানেও ইকুয়াল, এখানেও ইকুয়াল। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই জি এখানেও হবে ভাইয়া। 4, এখানেও হবে 4। এখন ডিস্টেন্সের অনুপাতে হয়। লাইক ধরো আমি তোমাকে জিনিসটা বলি, ধরো এইটাকে আমি বললাম এ পয়েন্ট, এটাকে বললাম বি পয়েন্ট, এটাকে বললাম সি পয়েন্ট। এটা সাধারণত এভাবে হয় যে তুমি যখন ফোর্স এক্স নিচ্ছ, তখন নিচে বসবে কি, এই ফোর্স আর এই ফোর্সের মধ্যে ডিস্টেন্স, সেটা কত? সেটা হচ্ছে বিসি।
কথা বুঝতে পারছো? যেটা নিবা অপর দুটার মধ্যে ফোর্সের ডিস্টেন্সটা উপরে বসবে। ক্লিয়ার? ধরো যখন ওয়াই নিচ্ছ তাহলে নিচে কত বসবে? তখন বসে এ আর সি, এসি। কথা ক্লিয়ার? আর Yes. তুমি যখন নিচ্ছ এইট হ্যাঁ ভাইয়া। তখন হবে এবি। এইভাবে জিনিসটা চেঞ্জ হয়। সো যেহেতু তোমার এক্স এর ভ্যালু জানতে চাচ্ছ, বিসি এসি তো ইকুয়াল, বিসি এসি তো ইকুয়াল, তার মানে অবশ্যই এটা কি হবে বলো তো? এটা হচ্ছে, এটা কত হবে? এটা হচ্ছে এসি বিসির তোমার হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তাহলে অবশ্যই এটা কি হইতে হবে? 4 হইতে হবে। 4 না হলে জিনিসটা মিলবে না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, না না বুঝলে বলতে পারো। আমার এটা উইয়ার্ড একটা, মানে প্রতিটার জন্য এভাবে ডিফারেন্ট করে এক্স এর সাথে বিসি, ওয়াই এর সাথে এসি, তো কোনটার সাথে কোনটা যাবে ওটা আমি নিতে পারতেছি না। এটা তো খুবই সহজ, আমি তোমাকে বলে দিছি। তুমি এখানে কয়টা ফোর্স? 3টা, রাইট? এইটাকে একটা এ পয়েন্ট ধরো, এটাকে একটা সি পয়েন্ট ধরো, এটাকে একটা বি পয়েন্ট ধরো। তুমি যখন এক্স ফোর্স কে নিয়ে কাজ করবা তখন নিচে বসবে এক্স ফোর্স এক্সক্লুডিং দ্য ডিস্টেন্স বিটুইন আদার ফোর্সেস। এক্স ফোর্স কে তুমি যদি এক্সক্লুড করো তাহলে কি থাকতেছে? ওয়াই আর এইট, এই দুইটা ফোর্স। তাহলে এই দুইটা ফোর্সের মধ্যকার ডিস্টেন্স কত? বিসি। তাহলে নিচে এটা বসবে। টেকনিকটা কি ধরতে পারছো? আমি টেকনিকটাকে একটু কি বুঝতেছো না বলো? আমি তো তোমাকে মানে সহজ করেই বললাম। তাহলে এখন তুমি যদি ওয়াই নাও হ্যাঁ, তাহলে ওয়াই বাদে বাকি দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স, তো ওয়াই বাদে কি আছে? এক্স আর এইট, এদের মধ্যে ডিস্টেন্স কত? এসি। আবার তুমি যদি এসি, এইট হ্যাঁ। নাও, এইট নাও মানে কি বলো তো? তুমি এই দুটো ফোর্স বাকি আছে, তাহলে এই দুটো ফোর্সের মধ্যে ডিস্টেন্স কত? এবি। সিম্পল। কি বুঝো না বলো? না, এবার বুঝেছি ডিস্টেন্সটা। মানে একটু একটু মানে কিভাবে বুঝাবো, ফিগারটা একটু কনফিউজিং লেগেছিল। ফিগারটা কনফিউজিং না, কারণ তোমাকে অলরেডি বলেই দিছে যে এটা একদম মিড পয়েন্টে কাজ করতেছে। তো এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। এখন তুমি এই ডিস্টেন্স থেকে এক্স আর এই ডিস্টেন্স থেকে এক্স ধরে তুমি চাইলে ম্যাচটা করতে পারো। এক্স ধরার দরকার নেই, যেহেতু অলরেডি একটা এক্স আছে। সো আমার মনে হয় যে তুমি অন্য কোনো সিম্বল নিতে পারো সেক্ষেত্রে। ধরো আমি তোমাকে যদি বলি যে এখানে আমি এক্স নিব না, এখানে আমি কি নিব? এখানে ধরো হচ্ছে আমি নিলাম হচ্ছে এটাকে কি ধরা যায়? এটাকে পি ধরলাম, এটাকেও পি। কথা বুঝতে পারতেছো? তাহলে এখানে খেয়াল করে জি দেখো, ভাইয়া, এবার এক্স এর ভ্যালু আমি বের করতে চাচ্ছি। বিসি, বিসি কি হাফ না? না, পি তো। আর এইট, হ্যাঁ, এবি কত? এবি 2p। তাহলে এখান থেকে পি পি কাটা, তাহলে এক্স এর ভ্যালু কত? 4। ক্লিয়ার? এবার হ্যাঁ, জি ভাইয়া, জি। বুঝছো আসলেই? হ্যাঁ ভাইয়া, এটা একটু মানে কোয়েশ্চেনটা কি বলে পরের টুকু তো পারবো, বাট এবার বুঝেছি ভাইয়া ডিস্টেন্সের ইয়াটা কোনটার সাথে কি নিতে হবে, পার্টটা বুঝেছি। আচ্ছা, তাহলে answer এবার নিচেরটা, নিচেরটা করছো বাসায়? এটা তো সহজ। না করেছি, কিন্তু ভাইয়া এখানে স্কেলিংটাতে আমার প্রবলেম, লাইক মানে কোয়েশ্চেনটা বুঝেছি, স্কেলিংটা এখানে যেমন অপশনে যেমন 30 সেন্টিমিটার, তো আমি যদি নর্মাল স্কেল নিয়ে আমি যদি মেজার করি ওভাবে আন্দাজ করে করব। না না, তুমি ওভাবে কেন করবে? দেখো কোশ্চেনটা পড়ো। বলছে যে এ 1 মিটার উডেন রুলার ইজ ড্যামেজড এন্ড নো লঙ্গার ইউনিফর্ম। ইউনিফর্ম নাই, তাহলে ওর যে ম্যাসটা 11.5 গ্রাম, এটা তো ওর আছেই। রুলার ইজ ব্যালেন্সড অন এ পিভট উইথ এ 50 গ্রাম ম্যাস। তাহলে ও এই পয়েন্টে আবার ব্যালেন্স, তাই না? এই পয়েন্টে হচ্ছে ও ব্যালেন্স। আর এখানে হচ্ছে ওর 50 গ্রাম কি নিচে দিয়ে কাজ করতেছে। আমার কথা বুঝতে পারছো? সেন্টার অফ গ্র্যাভিটিটা আসলে কোথায়, এটা হচ্ছে আমাদের মেইন ইস্যু। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে খেয়াল করে দেখো এইখানে পিভটটা কোথায় তোমার বলো তো? এখানে আমরা জিরো এই সাইড থেকে শুরু করছি। পিভটটা হচ্ছে 55 সেন্টিমিটার দূরে, 50 গ্রামটা হচ্ছে 85 সেন্টিমিটার দূরে, আর পুরাটা হচ্ছে কত? 100 সেন্টিমিটার, রাইট? তাহলে এখন কথা হচ্ছে তোমার ওয়েট কোথায় তুমি কিন্তু জানো না। জানো তোমার ওয়েট? তোমার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়? যাও না কিন্তু। এটা সো মেনশন করা নাই তো। এটা মেন সংখ্যা, এটাই তোমাকে বের করতে হবে। এখন ধরলাম যে সবকিছু যেহেতু আমরা লেফট সাইড থেকে হিসাব করতেছি, ধরলাম যে এখান থেকে এক্স, ডিস্টেন্স জানি না তার মানে এক্স। ধরো এইখানে হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা। আমার কথা কি বুঝতেছো? ধরো এইখানে হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যালো? জি। তাহলে এই এই হ্যাঁ, এই হ্যাঁ সে- ভাইয়া। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি তোমার হচ্ছে এই পিভট থেকে তাহলে কতটুকু দূরে? 55 - x। তাহলে ও তোমার হচ্ছে এই দিকে একটা টার্নিং ইফেক্ট তৈরি করবে। সেটা কত হবে? ওর ওয়েট কত? 11.5 গ্রাম ইন্টু 55 - x। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, 55 - x না, সরি, হ্যাঁ 55 - x ঠিকই তো আছে, হ্যাঁ। ক্লিয়ার? আর এটা এই দিকে তৈরি এক্সাক্ট। করবে
তাহলে এটার টার্নিং ইফেক্ট এটা টার্নিং ইফেক্ট ইকুয়াল হলেই তো ব্যালেন্স থাকবে নাকি? হ্যাঁ এবার এটা পারবো এটা এটা অ্যান্টি পিভট না, ক্লকওয়াইজ। এখনো পারবা না। এটা পিভট থেকে কতটুকু দূরে? 30, 30 বসাতে হবে, 50 × 30। কেন কোন ডিস্টেন্স নিচ্ছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ 85 - 55 ওই এবার পার্টটা এইটা বুঝেছি। এইটা ক্যালকুলেশন করে আমাকে বলো কত আসে। যেটা আসবে সেটাই অ্যান্সার। এক মিনিট। 75.4 আসে। আচ্ছা কি বললা বলো। আমার তো 75.4 নেগেটিভে চলে আসছে। অ্যান্সার কি নেগেটিভ আসছে তোমার? হ্যাঁ নেগেটিভ নেগেটিভে তো, হবে 1.00। নেগেটিভ তো আসার কথা না। ধরো, 1.00 11.5। আচ্ছা হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, নেগেটিভ আসতেছে তো, আমি কি কোনো ভুল করছি? একটু চেক করি, দাঁড়াও। আহ না, এখানে তো ভুল কোনো কিছু নাই। 55 মাইনাস এক্স, তো 11.5 গ্রাম ইন্টু 55 মাইনাস এক্স। আর এটা তো এখান থেকে এতটুকু দূরে, তার মানে হচ্ছে 50 × 30। আহ বলতে পারছি না। 11.5 × 55। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এই তুমি মনে হয়, আচ্ছা না আসলেই নেগেটিভ আসতেছে। 75 -75.43 আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ উম এই প্রবলেমটা এরকম করলো কেন? এটা কয় নাম্বার প্রবলেম এটা? ও, 4 এর অ্যান্সারটা হচ্ছে বি। এটা তো এরকম হওয়ার কথা না। এটা আমি কি কোনো ক্যালকুলেশন ভুল করলাম নাকি? ডিস্টেন্সটা তো আমরা পিভট থেকেই নিব। তো পিভট থেকে যদি আমরা ডিস্টেন্স নিই, তাহলে আমি তো ভুলটা বুঝতেছি না। ভুলটা এরকম হবে কেন? আচ্ছা আমরা আরেকটা অ্যাপ্রোচে ম্যাচটা করতে পারি। ধরো আমরা এইখানে সেন্টার অফ গ্র্যাভিটি ধরলাম, এইটুকু ডিস্টেন্স এক্স ধরলাম। কথা বুঝতে পারছো? তাহলে এইটা তৈরি করবে 11.5 ইন্টু এক্স, আর এখানে কত 50 × 30। তাহলে এখান থেকে আমরা এক্স বের করতে পারি। কথা বোঝা গেছে? হ্যালো? কোন পার্টে শুধু তাহলে x ইকুয়ালস টু মানে আচ্ছা তাহলে এক্সটা, 1500 আসে। তাহলে এক্সটা বরং বড় আসতেছে, আমার আসতেছে 130। এত তো হওয়ার কথা না আর কি। আচ্ছা এই প্রবলেমটা আমি দেখবো, প্রবলেমটা মনে হয় কিছু একটা প্রবলেম আছে। বুঝতে পারছো? এটা মানে এই দিকে ওকে পয়েন্টটা যেরকম আসতেছে, পয়েন্টটা এই দিকের কোন একটা পয়েন্ট আসতেছে, বাট এই দিকের পয়েন্ট তো আসলে হওয়ার কথা না, তাই না? ডিসটেন্স তো ঠিকই আছে। হ্যাঁ, কারণ এরকম তো কোনো পয়েন্ট আসার কথা না আসলে। আর আমার কমন সেন্স তাই বলে। আচ্ছা এটা কোনো একটা ভুল করতেছি হয়তো কনসেপচুয়ালি, এটা আমি চেক করবো, ঠিক আছে? আচ্ছা ওকে, 5 স্টেট টু ওয়ে দ্যাট দ্য টার্নিং ফোর্স ক্যান বি ইনক্রিজড। ওই যে সেম কনসেপ্ট, ফোর্স আমরা ইনক্রিজ করবো অথবা পার্টিকুলার ডিস্টেন্স আমরা ইনক্রিজ করবো, রাইট? দূরে ফার্থেস্ট পয়েন্ট আমরা অ্যাপ্লাই করবো। স্টেট টু পিসেস অফ এভিডেন্স দ্যাট উড টেল ইউ দ্যাট এ বডি ইজ নট ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা একটা বডি ইকুইলিব্রিয়াম না, এটা তুমি কি কখন বলতে পারবা বলো তো? হ্যাঁ, বুঝি ওই যে কিভাবে কি কাজ করলাম। আহারে মেয়ে, বলছে যে স্টেট টু পিসেস অফ আর কথা এভিডেন্স। কেটে কেটে আসছে। ও এভিডেন্স এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বেটার। আমি বলেছি এভিডেন্সের জন্য আমি একটা লিখেছি অ্যাপ্লাই আ গ্রেটার ফোর্স না অন দ্য না অবজেক্ট না আর না 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 না। ইনক্রিজ আমরা দ্য ইকু- আমরা পারপেন্ডিকুলার আমরা ডিসটেন্স। আমরা 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 ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি বলছিলাম? যখন সামেশন অফ রেজাল্ট বা রেজাল্টেন্ট ফোর্স উইল বি ইকুয়াল টু জিরো, রাইট? যে কয়টা ফোর্সই অ্যাপ্লাই করা হোক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ডাজন্ট ম্যাটার, ইফ
the summation of applied force equals to 0, then condition is called equilibrium or the body is in equilibrium condition. এইটাই মেইন জিনিস, এটাই এভিডেন্স। রেজাল্টেন্ট কি হবে? 0 হবে। 0। শেষ, আর কোনো কথা হতে পারে না এখানে, ঠিক আছে? এটাই তোমার এখানে অ্যান্সারও দেখো, রেজাল্টেন্ট আর 0। অর্থাৎ তুমি রেজাল্টেন্ট চেক করবা আর রেজাল্টেন্টটা 0 কিনা চেক করবা, শেষ। কথা বুঝছো? ওয়ান এন্ড অনলি জি, সিঙ্গেল কন্ডিশন, নাথিং এলস। তাহলে মানে তুমি যেটা মানে বলতেছো মুভ ওটা করতে টার্নিং পারবো ফোর্স কখন অবজেক্টটা। ইনক্রিজ হবে? টার্নিং ফোর্স ইনক্রিজ হবে কখন? যখন তুমি গ্রেটার ফোর্স অ্যাপ্লাই করবা অর ফার্দাস্ট পয়েন্ট তুমি অ্যাপ্লাই করবা, ওইটা তুমি টার্নিং ইফেক্টের কথা বলতেছো। ওইটা আর ইকুইলিব্রিয়াম সেম জিনিস না। কথা বুঝতে পারছি? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখানে আর এই যে মানে ইয়াটা যদি স্টিল থাকে যে রেজাল্টেন্ট ফোর্স 0, দ্য অবজেক্ট ইজ নট মুভিং, তো এটাও ইজ ওয়ান অফ দ্য রিজন যে টার্নিং ফোর। না ওয়েট, হোয়াট? তুমি কি বলতেছো আসলে? তুমি কি আমার কথা মানে বুঝছো? তো move তুমি করা। টার্নিং ফোর্স কেন আনতেছো? টার্নিং ফোর্স আর ইকুইলিব্রিয়াম তো ডিফারেন্ট দুটো জিনিস। আমি ভুলে টার্নিং এফেক্ট বলে ফেলেছি, মানে ইকুইলিব্রিয়ামের জন্য আচ্ছা, তুমি এত যে তুমি তুমি এত ইয়ে অবজেক্টটা করতেছো মুভ কিনা আমি করা। বুঝতেছি না। কোন একটা বডি ইকুইলিব্রিয়াম থাকে কখন? আমি কি বলছিলাম? যখন ওই বডিটার উপর তুমি যেই ফোর্স গুলো অ্যাপ্লাই করতেছো সেই অ্যাপ্লাইড ফোর্সের সামেশন 0 হবে, রেজাল্টেন্ট 0 হবে, শেষ। হুম হুম। এখানে আর কোনো কথা থাকতে পারে না তো। তাহলে টু পিসেস অফ এভিডেন্স মানে কি? resultant force check করবা, then if the resultant force equals to 0 then you can say that the body is in equilibrium, শেষ, স্টোরি ফিনিশ। হুম, জি ভাই। হ্যাঁ, আমি একটু আগে তোমার কথা যখন কেটে কেটে আসলো, আই থট তুমি আমাকে নাম্বার 5 এর জন্য অ্যানসার জিজ্ঞেস করেছিলে। ও এটা আমি 2 টা আচ্ছা রিজন দিয়েছি। আমি 6 এর আচ্ছা। জন্য অ্যানসার লিখেছি। এখন এজ আ কোয়াচ তুমি 6 এরটা বলতেছো। আমি লিখেছিলাম যে নো ফোর্স ইজ অ্যাক্টিং অন ইট, ইট স্টেজ স্টিল। না না না, এটা অ্যান্সার না, রেজাল্টেন্ট এটা ফোর্স। অ্যান্সার না, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। নো ফোর্স, নো হ্যাঁ, ফোর্সের এখন কথা আসছে কোথা থেকে? নো, নো ফোর্স হবে না তো। কথাটা হবে রেজাল্টেন্ট অফ ফোর্স উইল বি ইকুয়ালস টু 0। ফোর্স অ্যাপ্লাই করি হ্যাঁ নাই হ্যাঁ সেটা এখন তো ডিফারেন্ট জিনিস। কোন অবজেক্ট যদি ফোর্স অ্যাপ্লাই না করি ইকুইলিব্রিয়ামের কথা তো আসতেছে না। ইকুইলিব্রিয়ামের কথা কখন আসতেছে? যে আমি একটা অবজেক্টের উপর মাল্টিপল ফোর্স অ্যাপ্লাই করছি, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অফ ফোর্স। ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়ালস টু 0 then you can say the body is in equilibrium. If not, then you can say it is not in equilibrium condition, শেষ। So you have to find two things. First, find the resultant of the forces, then check if the resultant of forces is equals to 0 or not. If 0, then you can say it is in equilibrium. মামলা খতম। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আমি এই শেষ করে দিলাম। এই প্রবলেমটা আমি পরে চেক করব। এই প্রবলেমটা কেন এরকম হইলো ঠিক বুঝলাম না, বাট আমি এটা চেক করব, ঠিক আছে? অবভিয়াসলি চেক করব। মনে হয় এটা মেইন কনসেপ্ট হচ্ছে এখানেই যে তোমার এখানে কিছু একটা ঝামেলা আছে প্রশ্ন, এটা আমি দেখবো। আচ্ছা, তো আর কোন কোশ্চেন আছে তোমার? চ্যাপ্টারটা কিন্তু শেষ, কারণ বাকি প্রবলেম গুলো আমি সলভ করাই দিছি। ক্লিয়ার? জি ভাইয়া, এগুলো ক্লিয়ার। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। ওয়েট, ভাই একটু নিচে যাওয়া যাবে? এইটা পিডিএফটা। এইটার এটাতে আমার প্রবলেম ছিল। কোনটা? এইটার এ আর এইটার? বি। এইটার এ? নাম্বার 8। আচ্ছা, এতে কি এইটার, প্রবলেম হ্যাঁ বলো? এইটার, এইটা আমি বুঝি নাই এক্স্যাক্টলি কোয়েশ্চেনে কে মানে চাই কি চাইছে, যে বলেছে যে প্রতি স্টেপে ভ্যারি করতেছে, এটা এক্সপ্লেইন করো। আচ্ছা, এটা তোমাকে আগের দিনও বলছিলাম। মানে ব্যাপারটা তুমি একটু বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। ধরো এইটা হচ্ছে তোমার পি পয়েন্ট, পিভট পয়েন্ট, ঠিক আছে? আর তুমি এইখান থেকে টানবা আর কি, ফোর্সটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? কথা বুঝতেছো? হ্যাঁ। হ্যালো? হ্যালো? জি ভাইয়া, জি জি। আচ্ছা, তো তাহলে দেখো তুমি হ্যালো। এই পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, এই পয়েন্ট থেকে হুম। তুমি ফোর্স অ্যাপ্লাই করবে। এখন তুমি খেয়াল করে দেখো যে এই পয়েন্টটা, তুমি যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছো এই পয়েন্ট থেকে পিভট পয়েন্টের পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই তো তোমার মাল্টিপ্লাই হবে ফোর্সের সাথে, তাই না? টার্নিং ইফেক্টের জন্য ধরো এই ডিসটেন্সটা আর, যেটাকে আর না বলে ডি বলি, ধরো এটাকে বললাম ডি, ঠিক আছে? এটাই তো তোমার মোমেন্ট।
তাই না? এটা তো ক্লিয়ার নাকি? হুম। এতদিন তো হ্যাঁ এগুলাই পড়াচ্ছি। হ্যাঁ এখন হ্যাঁ, এটা তো এখন clear। আমি তোমাকে বলি, শোনো, তোমার উদ্দেশ্য কি? সেলটাকে পুল করা। Your main target is to pull up the sale, and each and every case, case A, case B, case C, in each case the moment is fixed. Clear? আমার কথা বুঝতেছো? For each case, It's case fixed. A, case B, case C, Okay. your moment is fixed. Moment fixed. তোমার যেই যেই হুম। তোমার সেলটাকে পুল আপ করার জন্য তোমার যে মোমেন্টটা দরকার সেটা ফিক্সড। তাহলে পুল আপ করার সময় মোমেন্ট যদি ফিক্স থাকে, তাহলে তোমার ডি যদি চেঞ্জ হয় এফ চেঞ্জ হবে, ডি যদি ইনক্রিজ করে এফ তোমার ডিক্রিজ করবে, তার মোমেন্ট তো তোমার ফিক্সড। এখন তুমি দেখো, তুমি যত এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের দিকে যাচ্ছ, তোমার ডিস্টেন্স বাড়বে না কমবে বলো তো? এই কনসেপ্টটা আমাকে একটু বলো। যত তুমি এ থেকে সির দিকে যাচ্ছ, প্রতিটা ফোর্স যেহেতু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার ডিস্টেন্স বাড়বে না কমবে? ডিস্টেন্স যখন, ডিস্টেন্স তো বাড়বে যখন ফোর্সটা কমে যাচ্ছে, বাট আহারে, যেহেতু আগে আমার এখানে কথার উত্তর দাও, শোনো, মোমেন্টটা তো আমি ফিক্স বলেই ফেলছি আগে তোমাকে, ওইটার দিকে তো তোমার হ্যাঁ ভাবার হ্যাঁ দরকার হ্যাঁ নেই। এখন ডি যদি ইনক্রিজ করে এফ ইনক্রিজ ডিক্রিজ করবে, ডি যদি ডিক্রিজ করে এফ ইনক্রিজ করবে। খুব সহজ বাংলায় সোজা হিসাব। তো ধরো আমি যদি তোমাকে এভাবে ম্যাথমেটিক্যালি বলি, ধরো এটার ভ্যালু 5, ধরো এটার ভ্যালু 10, কথা বুঝো, এটার ভ্যালু 10, তাহলে হ্যাঁ এটার ভ্যালু যদি 5 হয় এটা 2 হইতেই হবে। এটা তো আমি ফিক্স বলে দিচ্ছি, এটা তো তুমি চেঞ্জ করতে পারবা না, এটা ফিক্সড। তাহলে এটা হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ, 5 এটা হয় আমি এটা 2 ফিক্স হবে, বলে দিতে এটা পারি। যদি 1 হয় এটা 10 হবে। আমার কথা কি বুঝতেছো? জি। ক্লিয়ার তোমার এখন তুমি আমাকে বলো, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে তোমার ডি কি কি হচ্ছে? ডি কি ইনক্রিজ করতেছে নাকি ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? এটা আমাকে একটু বলো। মোমেন্টটা যখন ফিক্সড, আর আরেকটা কি বলে দিলাম, মোমেন্টটা তো ফিক্স, আরেকটা কি বলে দিলাম? আমি বলছি তোমার মোমেন্টটা ফিক্সড, কথা তুমি হ্যাঁ হ্যাঁ মনোযোগ দিয়ে একটু শুনো। মোমেন্টটা ফিক্সড, এখন ডি যদি ভ্যারি করে এফ ভ্যারি করবে, ডি যদি ইনক্রিজ করে এফ ডিক্রিজ করবে, ডি যদি ডিক্রিজ হয় হ্যাঁ এফ ইনক্রিজ করবে। খুব সহজ জিওমেট্রি, খুব হ্যাঁ খুব সহজ অ্যালজেব্রা, মানে এই জিনিসটা কেন বুঝতেছো না আমি ঠিক বুঝতেছি না। এখন তোমার কাছে আমার কোশ্চেন, হ্যাঁ তুমি ভাই এ আমি, থেকে বি তে যাচ্ছ, বি থেকে সি তে যাচ্ছ, ডি কি ইনক্রিজ করতেছে নাকি ইনক্রিজ করতেছে? এটা আমাকে একটু বলো, এটা বললেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। না ফোর্স সেম, ভ্যারি করতেছে, সেম, ডি সেম, তিনটাতেই ডি মানে সেম। সেম। হ্যাঁ কিভাবে তিনটা সেম হয়? হায় রে আল্লাহ, কাকে পড়াচ্ছি আমি? তুমি দেখো, এইখানে তোমার যে ডিস্টেন্স, এখানে সেম ডিস্টেন্স, কেমনে সেম হয় ভাই? ও, ও না না না, সরি, পি এর ডিসটেন্স, না 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 না, পি এর কিভাবে সেম ডিসটেন্স হবে? ডিক্রিজ করতেছে, ডিক্রিজ করতেছে না ইনক্রিজ করতেছে? ভালো মতো বলো। ডিক্রিজ করতেছে। ডিক্রিজ করতেছে নাকি ইনক্রিজ করতেছে? করলে কেমনে করতেছে এটা বুঝে আমাকে বলো। যদি বুঝে বলতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি পড়া বুঝতেছো, আদারওয়াইজ আমি বুঝবো যে তুমি বুঝতেছো না। হ্যাঁ এই যে পয়েন্ট, এই যে যেই পয়েন্টটা থেকে ওই থ্রেডটা দিয়ে মানে টানতেছে, ওই পার্ট ওটা তো কাছে আসতেছে, সো ওই ডিসটেন্সটা ডিক্রিজ করতেছে না। আমাকে বলো, মোমেন্টে আমরা কোন ডিস্টেন্স ইউজ করি? মিটার, লাইক আরে, মোমেন্টামে আমরা হচ্ছে, আরে সরি, কিসের মিটার? তোমাকে বলি, শোনো, না ধরো না না এইটা হচ্ছে সরি, তোমার পিভট পয়েন্ট। আবার ভালো মতো আমার কথা হ্যাঁ শুনো, এটা হচ্ছে পিভট পিভট পয়েন্ট থেকে পয়েন্ট। যেখানে আর ফোর্সটা, ধরো এই পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো সাপোজ, তাহলে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই পয়েন্ট থেকে পিভট পয়েন্ট পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হচ্ছে তোমার মোমেন্টের ডিসটেন্সটা। কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ এখন ধরো না আমি এই পয়েন্টে হচ্ছে তোমার পিভট, আর তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো এই পয়েন্টে, তাহলে এইটা কি তোমার হ্যাঁ ডিস্টেন্স? না, কোনোদিনই না। এটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স? এটা ডাইরেক্ট না, ডিস্টেন্স, এটা এটা পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার, ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? এখান থেকে তুমি যদি ওই এখানে যে সোজা, পারপেন্ডিকুলার ড্র করো এইটা। আমার কথা কি হুম, বুঝতেছো? হ্যাঁ এখন এবার আমাকে বলো, বুঝেছি, এই এবার ডিস্টেন্স বেশি নাকি এই ডিস্টেন্স বেশি? ফার্স্টেরটা ডিসটেন্স বেশি। অবশ্যই ফার্স্ট এর ডিস্টেন্স বেশি, কারণ কি? কারণ এইটার ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি, আর এটার ক্ষেত্রে কি থিটাটা ভ্যারি হুম, করতেছে না? হ্যাঁ আমরা সেক্ষেত্রে কোন মানে সাধারণত এইটাকে আমরা ডিস্টেন্সটাকে বলি আর, আর এটাকে বলি এফ, এগুলো সবই ভেক্টর। তাহলে আমরা বলতাম কি এফ আর সাইন হুম, থিটা, মনে আছে না?
আগের ফর্মুলাটা, হ্যাঁ। হ্যাঁ, ওইভাবেও বলা যায় এটাকে, কারণ আর সাইন থিটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, খুবই সহজ হিসাব। আমি যদি এটাকে এভাবে বলি, দাঁড়াও এখানে হুম, আমরা অ্যাঙ্গেলটা একটু ভুল লিখতে পারি, আমি তাও একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এইটা কি তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরো এ বি সি, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই জি। অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এখানে সম্পর্ক বলো, সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে কত? এবি বাই এসি। এ সাইন থিটা অপোজিট বাই, হ্যাঁ, এবি বাই সি। এবি কি এখানে, এখানে তোমার এবি বাই এ এসি। এবি আচ্ছা এবি এখানে একটু এবি কথা হচ্ছে আছে, অপোজিট। এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে। সেটা হচ্ছে এইখানে কথা আছে, সেটা হলো, আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমার ডিস্টেন্স আর এই ক্যালকুলেশন অনেক ব্যাপার স্যাপার আছে, আমি তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এইখানে তোমার এটা হচ্ছে তোমার আর ভেক্টর, রাইট? এটা হচ্ছে তোমার এফ ভেক্টর, ক্লিয়ার? আচ্ছা আমি এফ আর আর এর মধ্যে যে ভেক্টরটা, এটার অ্যাঙ্গেলটাকে থিটা বললাম। এটা যদি থিটা হয়, এটাও থিটা। হুম, এটা বুঝো কিনা, এটা বুঝো কিনা? এই পার্টটা বুঝেছি। আচ্ছা এইটা যদি থিটা হয়, এখন তুমি সাইন থিটা লিখো, কত হবে? কত হবে? সাইন, বিসি বাই এসি, এই আমি বলি এ আমি বলি হইলে wait, বিসি বাই এসি, তাই না? এ অপোজিট অপোজিট, হ্যাঁ, বিসি বাই এসি অপোজিট বাই বিসি বাই হাইপোটেনাস। এসি যদি হয়, বিসিটাই কি তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটা তুমি মোমেন্ট ইউজ করতে বসাবা, আর এসি কত? আর না? তাহলে বিসি কত? আর, হ্যাঁ, আর সাইন থিটা না? মোমেন্টের সূত্র কি, এফ, আর সাইন থিটা। মোমেন্ট সূত্র কি, এফ ইন্টু বিসি। হুম, বিসি জায়গায় বসালাম হ্যাঁ, আর সাইন থিটা, এবার বুঝতে পারছো? তোমার ভ্যারি এই করতেছে পার্টটা এই ফাইনালি। আর, আর এর পজিশন ভ্যারি করতেছে, আর এর পজিশন যখন 90 ডিগ্রি, মানে পুরোপুরি থিটা 90 ডিগ্রি, তখন তুমি ম্যাক্সিমাম এটা পাবা। যখন এই থিটাটা কত হবে, 90 চেয়ে যত কম হবে, তুমি পারপেন্ডিকুলার ডিসটেন্স তত কম পাবা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই, হ্যাঁ, এটা এই পার্টটা বুঝেছি। ও, কিন্তু এরকম বুঝো নাই, বুঝো নাই নাকি বুঝছো? বুঝেছি, বাট একটা যদি বুঝে কোয়েশ্চেন ছিল। থাকো, যদি বুঝে থাকো, এবার সেম জিনিসটা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, দেখো এইখানে তোমার পয়েন্ট হচ্ছে পি, পিভট পয়েন্ট। তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো কোথায় দেখো তো, এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো না? তাহলে তোমার এখানে আর কোনটা, এইটা আর না? এটা আর তো ইন নাকি? দিস কেস এটা, এই পার্টটা আর, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন থিটা কোনটা, এইটা থিটা না? আর 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 এস, হ্যাঁ, এই মাঝখানেরটা হ্যাঁ, থিটা, হ্যাঁ। এইবার পরের ছবিতে আসো, এইটা পি, তুমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তোমার আর কোনটা, এইটা না? সরি আমি আবার একটু দেখাচ্ছি, তখন এইটা আর না তোমার? আর এর দিক, হ্যাঁ, হ্যাঁ, তাহলে থিটা কোনটা, এই পার্টটা এইটা না? তখন, হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ। এখানে আসি, এটা তো পি, তাই তোমার এইখানে আর কোনটা, হুম, এইটা, আর ফোর্স অ্যাপ্লাই করতেছে এই দিকে, তাই না? এটা হুম, থিটা। হ্যাঁ, আমাকে এবার বলো এটা কোন, থিটা অলমোস্ট 90। আমাকে বলো কোন থিটাটা 90 ডিগ্রি অনেক কাছাকাছি, এটা না? সি, হ্যাঁ, তার মানে ডিস্টেন্স কোনটা সবচেয়ে বেশি, টি এর। সি এর তাহলে জন্য, সি এর ক্ষেত্রে যত ডিসটেন্সটা, এদিকে যাচ্ছ, ডিস্টেন্স বাড়তেছে না? হ্যাঁ, তাহলে এফ কি হবে, কমবে না? এ তো মোমেন্ট ফিক্সড। হ্যাঁ, এবার বুঝছি। এবার কি ক্লিয়ার? আহারে এবার মেয়ে, ক্লিয়ার, সরি। তোমাদের বই শোনো, আমার মাঝে তো খুব আফসোস হয়, তোমাদের বইয়ের প্রবলেম গুলো এত জোস, এত কনসেপচুয়াল, এগুলো সলভ করতে করতেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এই 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 প্রবলেমটা যে বুঝবে, আমার মনে হয় না সে জীবনে আর এই মোমেন্টের ক্যালকুলেশন ভুল করার কথা। যত যেভাবেই ঘুরাই দিক, এবার বুঝেছি। যেভাবেই ঘুরাই দিক, হ্যাঁ, কোনো প্রবলেম থাকার কথা না, আমার কমন সেন্স তাই বলে। তো আমি কেন বারবার বলি বইগুলা পড়বা, বইগুলা পড়বা, কারণ আমার পক্ষে তোমাকে ফুল বই পড়ানো আজকে সম্ভব বই না। পড়েছি। অবশ্যই বই পড়বা, কারণ জি। বইতে বিভিন্ন কনসেপচুয়াল প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের বইতে থাকে। সেগুলো যদি না পড়ো, যেমন এইখানে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতে, সেটা তোমাকে বলে দিবে না। তোমাকে নিজের থেকে বুঝতে হবে যেটা সেলকে পুল আপ করার জন্য ফোর্সটা কোন ডিরেকশনে কিভাবে হচ্ছে। তাহলে ফোর্স যদি ওই দিকে হয়, তাহলে পিভট পয়েন্ট থেকে আমার আর পজিশন ভেক্টর কোন দিকে হবে, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আর এন্ড এফ, দেন ইউ ক্যান সে in which condition your perpendicular distance is larger, and in which condition your perpendicular distance is smaller. Then you can say easily
when your force will be increasing and when your force will be decreasing. এগুলা কনসেপচুয়াল ব্যাপার, এই কারণে এগুলো পড়তে হয়, বই টই এগুলো পড়তে হয়, বুঝতে পারছো? যে বই এত পড় না না অ্যানালাইসিস পড়েই করতে ফিজিক্স পারা হবে যেত, ঠিক আছে। তাহলে আসলে কেউ ফিজিক্স পড়তো না। আমি জানি ফিজিক্সের কনসেপ্ট বুঝলেই হয়, কিন্তু সেই কনসেপ্ট বুঝার পর সেটা আসলে তুমি কতটুকু ভালো বুঝতেছো সেটা টেস্টিং এর একটা ওয়ে হচ্ছে বই পড়া। বইতে অনেক প্র্যাকটিক্যাল এক্সাম্পল থাকে, হুম, এই কারণে আমি বারবার বলছি বইগুলো পড়বা, নয়তো তোমার কোনোদিন ক্লিয়ার হবে না। তোমাকে পরীক্ষাতে এই ম্যাথ দিবে না, এছাড়া তোমাকে অন্য একটা কেস ধরো, একটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ছবি দিয়ে তোমাকে দিবে। তো সেই ক্ষেত্রেও তোমাকে নিজে নিজে বের করতে হবে কোথায় আমার এফ, কোথায় আমার আর, আমার অ্যাঙ্গেলটা কি। এমন কেস দিতে পারে যেখানে হয়তো ডি ডিক্রিজ করতেছে, এমন হতে পারে এখানে তো ডি ইনক্রিজ করছে, এমন হতে পারে ডি ডিক্রিজ করতেছে, তখন কিন্তু এফ ইনক্রিজ করবে, অ্যান্সার ভ্যারি করবে। আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ খুবই হ্যাঁ। কনসেপচুয়াল ব্যাপারগুলা। সো অলওয়েজ আমি বলছি, ট্রাই টু কনসেপ্ট অ্যাজ ক্লিয়ার অ্যাজ পসিবল, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দরকার, নয়তো ফিজিক্স খুব টাফ। আর ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রাখলে এটা ক্রিস্টাল ক্লিয়ার পানির মতোই সহজ সাবজেক্ট। বলতে পারছি? জি ভাইয়া। ওকে, এই চ্যাপ্টার খতম করে দিলাম। নেক্সট চ্যাপ্টার কখন আর পড়াবো বলো? ভাইয়া তুমি কি আজকে? আমার কোনো এক্সাম নিবা না হ্যাঁ, আমি তোমার এটার? এক্সাম নিতে চাচ্ছি। তুমি তো আমাকে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বইয়ের ছবিটাও দাও নাই, পিডিএফও দাও নাই। দিলে আমি ওখান থেকে আইডিয়া পেয়ে তারপর হয়তো তোমাকে কিছু সলভ করে তারপর পরীক্ষা নিতাম। আমি কালকের মধ্যে ল্যাপটপটা ঠিক হলে আমি পাঠিয়ে দেই, আচ্ছা, তাহলে তুমি কালকে। ল্যাপটপ ঠিক হলে ওটা দাও, কোনো সমস্যা নাই। আমি পরীক্ষাতে নেওয়াই যাবে, সেটা আসলে খুব টাফ কোনো কিছু না। তবে আর এটাই আর আমি কি। তাহলে পাস, হ্যাঁ এমন কি করেছে যে পাস পেপার আমি কোয়েশ্চেনটা সলভ করলাম, আর একটা ক্লাস ধরো ওই পাস পেপারের হ্যাঁ, প্রবলেম গুলো আমি তো যেগুলো এটাই হয় আমার চাচ্ছি, আমি তো সলভ এটাই করে চাচ্ছি, তারপর এক্সামটা। আমি তো চাচ্ছি যে তোমার পাস আচ্ছা পেপারের কোশ্চেন গুলো আমরা সলভ ক্লাস করি। কেন, প্রবলেম সলভ করলেই তোমার কনসেপ্ট আচ্ছা ক্লিয়ার হবে। যেমন এই যে এই প্রবলেমটা কিন্তু তোমার সলভ প্রশ্ন তোমার ক্লিয়ার করে দিচ্ছে কনসেপ্টটা। আমি তো চাচ্ছি তোমাকে 5 কোশ্চেন সলভ করাতে, 5 কোশ্চেন গুলো আমাকে দাও। অথবা আমাকে, আমি তো বললাম যে বইয়ের কাভারের পিকটা আমাকে দাও। ওটার জন্য তো ল্যাপটপ লাগার কথা না। তুমি আমার, নাকি তোমার কাছে হার্ড কপি নাই? হার্ড কপি থাকলে আমাকে ফ্রন্ট পেজের ছবিটা দাও, আমি ওটা দেখি সফট কপি আছে কিনা, থাকলে আমি নামাই ইজিলি তোমাকে পড়াতে পারলাম। আর যদি না থাকে তুমি আমাকে পিডিএফ হ্যাঁ। দিবে, আমি তোমাকে সলভ করাবো। প্রিভিয়াস কোশ্চেন সলভ না করে পরীক্ষা নিলে কোনো লাভ হবে না, আমি এই কারণে পরীক্ষা নিচ্ছি না। কথা বুঝতে পারছো? আচ্ছা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ ওকে। করে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করো, দেন তুমি পরীক্ষা দাও, দেন তোমার জাজমেন্টটা হবে। না পড়ায়, না সলভ করে পরীক্ষা নিলে যেটা হবে তুমি পারবা না। ক্লিয়ার? জি আচ্ছা। ভাইয়া। তো ভাইয়া তাহলে আমি তোমাকে ইয়ার কোয়েশ্চেনের পিডিএফটা পাঠিয়ে তারপর হচ্ছে কি আমি ওগুলো করে রাখলাম, যেগুলো প্রবলেম হলো নেক্সট হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, করে নিলাম। অবশ্যই অবশ্যই, তুমি নিজে থেকে করলে আমার কমপ্লিট আমার জন্য করাতে খুবই পারবো। ভালো হয়। ঠিক আছে, তুমি ওটা করে আমি আমাকে করে রাখবো অবশ্যই, ভাইয়া। করে হচ্ছে ওটা তুমি করবা, ঠিক আছে? আচ্ছা, আজকে আমার এমনিও জ্বর জ্বর উঠছে, একটু মাথা ব্যথা করতেছে, আচ্ছা শরীরটাও খুব খারাপ, নেটও সারাদিন নেট ছিল না আমার। তুমি তোমাকে পড়াইতে পারবো আমি এক্সপেক্ট করি নাই। তো কেমনে জানি 10 মিনিট আগে লোকটা আসলো, তারপর ঠিক হলো। সারাদিন একটা কাজও করতে পারি নাই, ভয়াবহ বিজি আর কি। যাই হোক, হোয়াট। এখন আমি তোমাকে আজকে একটু ছুটি দিচ্ছি তাড়াতাড়ি। তো আচ্ছা। নেক্সট হচ্ছে কালকে আমি তোমাকে পড়াবো। এখন কালকে তুমি কখন পড়তে পারবা বলো? কালকে কখন পড়তে পারবা? হ্যালো? কালকে রাতে আমি, হ্যালো, হ্যাঁ, বলো। কথা শোনা যাচ্ছে? আমি বলছি কালকে রাতে পারবো। কালকে দিনে কোনো টাইমে পড়তে পারবা না? দিনে 11টা থেকে 1 পর্যন্ত আমার একটা ক্লাস আছে অনলাইনেই, তো এর এটা টাইম ছাড়া অন্য যে কোনো টাইমে পারবো। আচ্ছা, কালকে হচ্ছে তুমি যেটা ট্রাই করবা যে কালকে তুমি দিনের বেলা হচ্ছে তুমি, দিনে বলতে আমি বিকালে পড়াতে চাচ্ছি। কালকে তুমি ট্রাই করবা যে বিকাল 5টায় পড়া, ঠিক আছে? আর যদি বিকাল বিকালে 5টায় কোনো, 5টায়? ওকে। হ্যাঁ যদি বিকাল 5টায় আমার কোনো নেটের প্রবলেম হয় বা কিছু হয়, কাজ থাকে, আমি তোমাকে তখন সেক্ষেত্রে আবার আজকের মতো রাত 10টায় পড়াবো। এবং হচ্ছে আমি পরের চ্যাপ্টারটা শুরু করবো, ঠিক আছে? আমি পরের দুটো চ্যাপ্টার তোমার খুবই ইজি। সো এই চ্যাপ্টারটা আমি শুরু করে দিব। আর তুমি, 5টা পড়বো। হ্যাঁ, চ্যাপ্টার 5টা আমরা শুরু করবো, ঠিক আছে? ওকে ওকে। চ্যাপ্টার 5টা শুরু করে, জি এটা ভাইয়া। খুব ছোট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিছুই নাই। চ্যাপ্টারটা আমি কালকে এক বসাতেই শেষ করে দিব, যেটা প্ল্যান করছি, বুঝতে পারছো? এই চ্যাপ্টারে কিছুই নাই, ওকে টেকনিক্যালি চ্যাপ্টারে তেমন কিছুই নাই। তো চ্যাপ্টারটা আমি কালকে তোমাকে এক বসাতেই শেষ করাই দিব, মানে পরপর দুটা মিটিং নিয়ে আমি তোমাকে কালকেই শেষ করাই দিব। দেন তারপর হচ্ছে আমরা আর কি, পরে কালকের পরের দিনও কিন্তু পড়বা,
তুমি তো গত সপ্তাহে একদিন পড়ো নাই, এই সপ্তাহে পড়বা। ওই তারপর হচ্ছে আমরা চ্যাপ্টার 6 শুরু করবো। 6টা আরো ইজি, সো ওইটাও দেখি যদি এক ক্লাসই পারি, এটাও আমি শেষ করে দিব, ঠিক আছে? ক্লিয়ার? হুম, তারপর হচ্ছে হয়তোবা আমরা একটু জি ভাইয়া। থেমে আমরা হচ্ছে যে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে আমরা পরীক্ষা টরীক্ষা নিবো আর কি। কথা বুঝতে পারছো? হুম, ওকে। জি ভাইয়া। ওকে, তাইলে জি। আজকে তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে, কোশ্চেন আছে কোনো? হাফেজ। ওকে। না, ভাইয়া, না। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ